বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আপনাদের মধ্যে যে বিষয়টি উপস্থাপন করব সেটা হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা পার্সেল রিসেন্টলি আমার কাছে আজকে সকালে হাতে এসে পৌঁছেছে। এটা হচ্ছে চায়না থেকে একটা পার্সেল। এর মধ্যে মূলত একটা ইনভার্টার রয়েছে। এইটা প্রায় 25 দিন আগে হচ্ছে অর্ডার করা হয়েছিল। তো এইটা মূলত আমাকে আমার এক বড় ভাইয়া, উনি হচ্ছে কানাডাতে থাকে। তো উনি আমাকে হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া আমি একটা মেশিন পছন্দ করেছি, তো মেশিনটা আমি তো কানাডায় আছি, আমার বাসাতে মেশিনটা লাগাবো, তো আপনার মাধ্যমে কি হচ্ছে মেশিনটা নেওয়া যাবে নাকি। তো ভাইয়ার সাথে আমার আগে থেকে সম্পর্কটা ছিল, যার কারণে আমি ওনাকে আমার কার্ড থেকে পেমেন্টটা করে দিই। তো এইখানে সর্বপ্রথম একটু প্রাইজের ব্যাপারটা বলি। এইটা হচ্ছে প্রায় 17,000 টাকার মতো হচ্ছে প্রথমে পেইড করা হয়েছে, এবং এরপরে এইটা বাংলাদেশে আসার পরে কাস্টমসের ভ্যাট দিতে হয়েছে। এখানে যে 3.9 কেজি, এই যে কেজি প্রতি 2,000 টাকা হচ্ছে অরিজিনাল ভ্যাট নিছে, এবং আনুষঙ্গিক আরও বিষয়বস্তুগুলো এর সাথে অ্যাড করে প্রায় 4,990 টাকার মতো হচ্ছে এটা ভ্যাট কাটছে। আমি প্রয়োজনে এই রিসিপ্টটা দিয়ে দিব। তো আমরা কথা না বলে, এটা হচ্ছে নীরব ভাইয়ার ইনভার্টার। এটা উনি আমাকে হচ্ছে পারমিশন দিয়েছে, ভাইয়া এটা আনবক্সিং করবেন, এটা একটা ভিডিও করবেন, ইভেন এটা পুরো ইনভার্টারটা ডিজেবল করে ফেলবেন, মানে ভিতরে মোসফেট অথবা ট্রান্সফরমার কীরকম সেটার অনুমতিও উনি আমাকে দিয়েছে। তো আমি তারই পরিপ্রেক্ষিতে নতুন ইনভার্টার এ পর্যন্ত আমি নিজেও খুলি নাই। তো সর্বপ্রথম আমি এটা খুলে এটা দেখি একটু লন্ডভন্ড করে দেই, ভাই যেহেতু আমাকে বলছে। তো আমি এটা সর্বপ্রথম একটু আনবক্সিং করি। আলহামদুলিল্লাহ, আমাদের যেটা আসলে অর্ডার করেছিলাম আমি আলি এক্সপ্রেসে, সেটাই মোটামুটি দিয়ে দিয়েছে। প্রথমে একটু ভয়ে ছিলাম যে এই যে দেখেন এইখানে হচ্ছে এই যে কাভারটা টেপ টেপ মারা ছিল। তো ভয়ের ব্যাপারটা কি, আমাদের বাংলাদেশ বোঝেনি তো, কাস্টমসে সব ব্যাপার স্যাপারগুলো খুব উন্নত মানের ব্যবস্থা, তো কার্টুন কেটে নেওয়ার অভিজ্ঞতা আমাদের 20 বছরের। তো যাই হোক, মাইন্ড কেউ কিছু মনে করেন না। তো এটা হচ্ছে পাওয়ার কেবল। এটা অত্যন্ত হেভি কোয়ালিটির পাওয়ার কেবল। আমি যদি আপনাদেরকে এই পাওয়ার কেবলটা দেখাই, এটার সাথে এত ভালো পাওয়ার কেবল এর আগে আমি কখনো ইনভার্টারের সাথে দেখিনি। এটা আলাদা একটা ময়শ্চারাইজ এই কেবলের সাথে রয়েছে, এটা খুবই উন্নত মানের, এবং এর যে গেজগুলো দেখেন একদম পিওর কপার। যাই হোক, প্রথমে কেবলটা দেখে আমার পছন্দ হয়েছে। আর ওনারা সর্বদাই শর্ট কেবল দেয়, শর্ট কেবলে পাওয়ার রেটিংটা বেটার হয়। আর এখানে হচ্ছে ওইটার সাথে লাগানোর দুইটা, ইভেন এটা হচ্ছে আমাদের লিড অ্যাসিড যে ব্যাটারিগুলো রয়েছে, ওই লিড অ্যাসিড ব্যাটারির সাথে কানেক্ট করার জন্য দুইটা দিয়ে দিয়েছে। এখানে একটা ইউজার ম্যানুয়াল। যাই হোক, এগুলো আমাদের প্রয়োজন নেই। এখন আমরা এটাকে একটু তুলে দেখি যে এটা আসলে কীরকম। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত হাই কোয়ালিটির একটা মেশিন। এইটা দেখতে পাচ্ছেন, যদিও এইখানে হালকা একটু বেঁকে গেছে, যে এইটা কোনো কারণে এটা একটু প্রেশার খেয়েছিল। যাই হোক, এটা আমাদের একটু খুলে এই বাঁকার অংশটাকে আমাদের একটু সলভ করে দিতে হবে। আর অপোজিট পাশে যে রয়েছে, এইখানে হচ্ছে ডিসি কানেক্টর রয়েছে 24 ভোল্টের। তো আলহামদুলিল্লাহ, আমরা অবশ্য হচ্ছে পিকচার কোয়ালিটির সাথে হচ্ছে ঠিকই পেলাম। এটা হচ্ছে 6,000 ওয়াটের। এখন কন্টিনিউয়াস আউটপুট হচ্ছে 3,000। তো আমাদের বেশি না, এখানে 2,000 আউটপুট যদি আমরা প্রপারলি পাই তাতে আমাদের এনাফ। তো আমরা এখন যে কাজটা করব, এইটা হচ্ছে একটু
অন করব, অন করে দেখব যে এইটা প্রপার ঠিক আছে নাকি, এবং এরপরে এর ইন্টারনাল যে ব্যাপার স্ট্রাকচার রয়েছে সেটাও একটু আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব। তো চলুন আমাদের ল্যাবে গিয়ে আমরা এটা একটু অন করে দেখব এবং এরপরে হচ্ছে এর ইন্টারনাল স্ট্রাকচার দেখার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের রুমে নিয়ে আসার পরে এটাকে হচ্ছে আমরা এখন পাওয়ার দিব। তো এটার জন্য আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি। এখানে হচ্ছে 24 ভোল্ট সিলেক্ট করা আছে। প্রথমে হচ্ছে আমরা এটা ব্যাটারিতে না দিয়ে আমরা জাস্ট হচ্ছে ওই ইয়াতে কানেক্ট করে দিব, লো অ্যাম্পেয়ার যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা কানেক্ট করে আমরা বিসমিল্লাহ বলে এটা রান করে দিব। আলহামদুলিল্লাহ, এখানে দেখতে পাচ্ছেন এটা অলরেডি রান হয়ে গেছে এবং এটা সফট স্টার্টার আছে, মানে ভোল্টেজটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। উপরে হচ্ছে ডিসি ভোল্টেজটা, মাঝামাঝি এসি আউটপুট ভোল্টেজটা এবং ছোট্ট করে একটা হার্স অপশন দেওয়া আছে এবং ওয়াটটা দেওয়া আছে। এগুলো মেশিন ওয়াটের যে ব্যাপারগুলো এগুলো খুবই প্রপারলি দিতে পারে। এবং সবচেয়ে একটা ভালো ব্যাপারটা হচ্ছে দেখুন একটা লোড কনজাপশন কত, 0.28 অনলি, মানে এটা ভাবা যায় 0.28, মানে এত অল্প ওয়াট। আসলে এগুলো জিনিস দেখতেই ভালো লাগে। এগুলো শুধু শুধু এটার দাম এত টাকা না, ধরেন 17,000 টাকা ওইখানে দিছি পেমেন্ট করা হয়েছে, আর হচ্ছে 5,000 টাকা এভারেজে কাস্টমসে, প্রায় 23,000 টাকার মতো একটা মেশিন কিনে যদি এটা থেকে আউটপুটটা প্রপারলি নাই পাওয়া যায় তাহলে ওইটা কিনে লাভ কি। এখন আমরা আর একটা জিনিস দেখবো, যে এটা যেহেতু আমরা পিওর সাইন ওয়েভের জন্য এতটা কষ্ট করা, তো এটা আদৌ পিওর সাইন ওয়েভ আছে কিনা সেটা একটু আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব। তো এটা আমরা এই যে অসিলোস্কোপের সাথে আমাদের মিটারটা লাগাই দিয়েছি, তো এটা আমরা হচ্ছে রান করে দিব। এইটা একদম হচ্ছে পিওর সাইন ওয়েভ ইনভার্টার। এটা এই যে দেখুন, এই যে ফ্রিকোয়েন্সিটা 50, ডিটি 50%, সাইকেলটা 20 মিলি সেকেন্ড। এটা একদমই যে আমি আবার হচ্ছে অফ করে আবার অন করে দেখাই। এটার মধ্যে হচ্ছে সফট স্টার্টার আছে, এই যে খুব সুন্দর। আর সবচেয়েতে আমার বেশি পছন্দের ব্যাপারটা হচ্ছে এটা যে আউটপুট লোডটা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয়, যে যা কিনা একদম অল্প পরিমাণ আউটপুট লোডেই এটা রান হচ্ছে। এই ধরনের মেশিনগুলো আমাদের আস্তে আস্তে এদিকে ডেভেলপ হওয়া উচিত, কারণ যে এগুলো যদিও সেন্সিটিভ, যারা আসলে এইগুলো ব্যাপারে হচ্ছে খুব সাবধানতার সহিত ইউজ করতে পারে তাদের জন্য এটা বেটার। তো যাই হোক, এটা তো আমরা দেখলামই। এরপর হচ্ছে এর মধ্যে যে ইন্টারনাল স্ট্রাকচার আছে এটা একটু আপনাদেরকে আমি খুলে দেখাবো। আলহামদুলিল্লাহ, এটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার। এটা সত্যি কথা কি বলবো, এটা খুবই হাই কোয়ালিটির একটা মেশিন এবং এক একটা ট্রান্সফরমার যে গঠন সেটা দেখলে আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতোই। আর এটার মধ্যে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে আমি চেষ্টা করব যে এর প্রত্যেকটা মডেল নাম্বার যে রয়েছে সেগুলো আপনাদেরকে তুলে ধরা যতটুকু সম্ভব। আর আরও একটা বিষয় সবচেয়ে আমার বেশি পছন্দের, সেটা হচ্ছে এই যে এটার মধ্যে যে একটা মডিউল রয়েছে, এই যে এই মডিউলটা দেখতে পাচ্ছেন, এই যে এই মডিউলটা একটা কমন। ইভেন আমি তো হচ্ছে পিওর সাইন ওয়েভ নিয়ে টুকটাক কাজ করি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার কাছে সেম কোয়ালিটির একটা ড্রাইভার বোর্ড আছে, এই যে আমাদের বিভিন্ন ড্রাইভার আছে, এর মধ্যে হচ্ছে এই ড্রাইভার বোর্ডটা আর এইটাতে যে ড্রাইভার কার্ডটা ইউজ করা হয়েছে একদম সেম টু সেম। এই যে
একদম দুইটাই সিমিলার, তার মানে একটু নিশ্চিত হওয়া গেল যে এটা যদি নেক্সট টাইমে কখনো সমস্যা হয় এটা সমাধান করা ইজি হবে। আর ইন্ডাক্টরটার দেখেন কোয়ালিটি এক কথায় অসাধারণ। ইন্ডাক্টর, ক্যাপাসিটর, লাইন ফিল্টার, এখানে আউটপুট ক্যাপাসিটর, একদম সব কিছু অসাধারণ। আর আমি হচ্ছে এইখানকার দুইটা এই যে এইচ ব্রিজ সেকশনে যে হচ্ছে মসফেটটা ইউজ করা হয়েছে এটার মডেল নাম্বারটা আমি দেখানোর চেষ্টা করছি। আর ডিসি সাইডে যে ইউজ করা হয়েছে এটা। আর একটা বিষয় হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, মানে 12টা পার ট্রান্সফরমার জন্য 4টা করে ইউজ করা হয়েছে মসফেট। এবং এগুলো এইখান থেকে দেখা যাচ্ছে না, আমি একটা চেষ্টা করব যদি পসিবল হয় দেখানোর। আর না হলে এটা আমি ডিটেলস নিয়ে ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবেন যে ডিসি সাইডে হচ্ছে কী ধরনের মসফেট রয়েছে। এবং এসি সাইডে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 6টা, 1 2 3 4 5 6টা। 6টার মধ্যে হচ্ছে এই পাশের যে 4টা রয়েছে এই 4টা হচ্ছে এইচ ব্রিজ সেকশন হিসেবে কাজ করতেছে। আর হচ্ছে সরি এই পাশের যে 4টা এইচ ব্রিজ সেকশন, এবং এই 2টা হচ্ছে শর্ট কি ডায়োড আছে, মানে একটা ট্রানজিস্টরের মধ্যে 2টা হচ্ছে ডায়োড সমন্বয়ে গঠিত। তো মোটামুটি এই তো ছিল। এবং আমি রিসেন্ট আরও একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে এটা লোড দিয়ে এর যে মডেল নাম্বারটা আছে সেটাও আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, এই পর্যায়ে হচ্ছে আমরা আপনাদেরকে এটার যে দুই সাইডের যে মসফেট রয়েছে সেই মসফেট সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমি ভিডিওটা পজ করে একটু এটার নাম্বারটা বের করার চেষ্টা করেছিলাম এই একটা নাট খুলে। তো ডিসি সাইডে যে মসফেটগুলো ইউজ করা হয়েছে এই 12টা মসফেট, এটার মডেল নাম্বার হচ্ছে FHP 170N 8F3। এটার আমি ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মূলত 85 ভোল্টের 185 অ্যাম্পিয়ারের মসফেট, প্রত্যেকটা পার মসফেট 185 অ্যাম্পিয়ার করে এবং 85 ভোল্টের। তো এটা হচ্ছে কমনলি টাইপের একটা মসফেট। এই ধরনের মসফেটগুলো আমরা ইজিলি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পারি, বিশেষ করে আমাদের যে ইজি বাইকগুলো রয়েছে, ইজি বাইকের যে কন্ট্রোলারগুলো রয়েছে তার মধ্যে থেকে কিন্তু এই ধরনের মসফেট, ইভেন এর চেয়ে ভালো ধরনের মসফেট কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পারি। কিন্তু এই ধরনের ব্র্যান্ডের মসফেটের কিছু বিশেষত্ব থাকে যেটা আসলে আমরা চাইলেই এত হাই কনফিগারেশন মসফেট ইজিলি খুঁজে পাই না। তো তারপরে হচ্ছে আর একটা বিষয় হচ্ছে আমাদের যে এসি সাইডের মসফেটটা রয়েছে, এই যে এখানে 4টা এইচ ব্রিজ সেকশনের যে 4টা মসফেট রয়েছে, এই 4টা মসফেটের মডেল নাম্বার হচ্ছে FHA 75T65। এটা মূলত আসলে মসফেট না, এইখানে 4টা যে ইউজ করা হয়েছে এই 4টাই হচ্ছে IGBT। এটার ভোল্টেজ রেঞ্জটা হচ্ছে 650 ভোল্ট 75 অ্যাম্পিয়ার। এইগুলো হচ্ছে 4টা IGBT। যেহেতু এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন, সেক্ষেত্রে এখানে মসফেট ইউজ করলে কিন্তু সঠিক আউটপুটটা এটা দিতে পারতো না, যার কারণে এখানে হচ্ছে 75 অ্যাম্পিয়ারের 4টা IGBT ইউজ করা হয়েছে। এবং এখানে 2টা ফুল ব্রিজ হচ্ছে রেকটিফায়ার হিসেবে 2টা হচ্ছে শর্ট কি ডায়োড ইউজ করা হয়েছে। এবং এখানে 2টা ক্যাপাসিটর রয়েছে, এটা হচ্ছে 450 ভোল্টের পার ক্যাপাসিটর রেঞ্জ, এবং একটা হচ্ছে 330 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর রয়েছে। আর এটাতে হচ্ছে রিভার্স পোলারিটিটা নেই। রিভার্স পোলারিটি হিসেবে আপনাদেরকে যদি দেখাই, এখানে যে একটা এই যে কালো এই যে 1 2 3টা, হ্যাঁ 3টা হচ্ছে হেভি টাইপের SMD টাইপের ডায়োড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কোনো কারণবশত যদি এটা পোলারিটিটা চেঞ্জ হয় সেক্ষেত্রে যেখানে ফিউজগুলো রয়েছে ফিউজগুলো বার্ন হয়ে যাবে। আর রিভার্স পোলারিটি এটা কখনোই লাগানো যাবে না, এটা এদিকে অবশ্যই সতর্কতার সহিত থাকতে হবে। এবং এইটার আরেকটা কিছু বিষয় হচ্ছে সেটা হলো এই ড্রাইভার কার্ডটা, যে এই ড্রাইভার কার্ডে কী কী কম্পোনেন্ট রয়েছে আমি সব কিছু একটু এটার ডিটেলস তুলে ধরার চেষ্টা করতেছি, যদিও একটু ভিডিওটা লম্বা হবে। এইখানে যে 2টা হচ্ছে শান্ট রেজিস্টর দেখতে পাচ্ছেন, এই যে এটা মূলত হচ্ছে ওভারলোডের কাজ করে, ওভারলোড এবং কত ওয়াট হচ্ছে এটার মধ্যে দিয়ে যাচ্ছে, ওয়াটটা মেইনলি করে না, এটা হচ্ছে বেশিরভাগ এটা হচ্ছে আপনার ওই ওয়াটটাকে হচ্ছে লিমিট করে, যে আমি এটা 3000 ওয়াটে এটাকে শাটডাউন করিয়ে দিব। এই যে এখানে যে 2টা শান্ট রেজিস্টর আছে এই 2টা হচ্ছে এই কাজটা করে।
এবং এইখানেও যে দুইটা এসএমডি লিনিয়ার রেগুলেটর আইসি রয়েছে, এই যে এগুলো কিন্তু দেখতে ট্রানজিস্টর বা মসফেটের মতো, কিন্তু এগুলো হচ্ছে লিনিয়ার ভোল্টেজ রেগুলেটর। একটা হচ্ছে 7805, একটা 7812, দুইটা হচ্ছে এখানে এটা ভোল্টেজ রেগুলেটর। এবং ওইটার পাশেই ছোট্ট একটা আইসি আছে, ওই যে ULN 2003, এটা একটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। মানে আমরা যদি বলি ওই যে ট্রানজিস্টর আছে সিঙ্গেল একটা ট্রানজিস্টর, ওইটার মধ্যে হচ্ছে ধরেন ওই এমিটার টু কালেক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ পাসিং হওয়ার জন্য বেজের মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এইটার মধ্যে এটাতে প্রায় 6টা কি 7টার মতো আউটপুট আছে, যেটা সাহায্যে যে কুলিং ফ্যানের সিগন্যালগুলো দেওয়া, সামনে এলইডি লাইটগুলোর সিগন্যাল দেওয়া, এই সিগন্যালগুলো হচ্ছে মূলত ওই আইসিটা থেকে ইউজ করা হয়েছে। এবং এইখানে যে কয়টা আইসি রয়েছে, এটা আমি ড্রাইভার কার্ডটা আমার কাছে যা আছে এটা দিয়ে দেখাই। এইখানে মূলত হচ্ছে দুইটা ড্রাইভার কার্ড রয়েছে, এটা হচ্ছে 2113 আর এটাতে ইউজ করছে 2110, দুইটা সিমিলার একই ইয়া। তো এটার মধ্যে হচ্ছে দুইটা করে পার্ট রয়েছে, দুইটা পার্ট, এইটা প্রত্যেকটা আইসির মধ্যে দুইটা পার্ট করে আছে। তাহলে এটার মধ্যে দুইটা, এটার মধ্যে হচ্ছে দুইটা, তাহলে হচ্ছে অ্যাভারেজে 4টা পার্ট আছে। এই 4টা পার্ট হচ্ছে এই মসফেট ড্রাইভারটাকে হচ্ছে ইয়া করে, মানে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করে এবং অল্টারনেটিভ হিসেবে এটার কাজ করে। এবং এটার পাশে আরেকটা আছে হচ্ছে LM393, এটা একটা অপারেশন অ্যাম্পলিফায়ার 8 পিনের আইসি। এটার মূলত কাজ হচ্ছে আউটপুট ভোল্টেজে কি পরিমাণ ভোল্টেজটা আছে এইটা মেজার করবে, কখনো যদি ভোল্টেজটা কমে যায় সেটা এইটা থেকে কাউন্ট করবে। আর এখানে যে মেন আইসিটা রয়েছে, যে মডেল নাম্বারটা একটু দেখায়, JX0158, এটা মূলত হচ্ছে SPWM সিগন্যাল জেনারেট করে। এটা আসলে ওইভাবে বাজারে কিনতে পাওয়া যায় না। এটার মধ্যে অল ইনফরমেশন, এইটার যে ডেভেলপাররা রয়েছে ইনভার্টারের সকল জ্ঞান সাজস্যর যে ব্যাপারগুলো এইটার মধ্যে ইনক্লুড করা। তো এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। আর অপর পাশে হচ্ছে এখানে একটা টাইমার NE555 একটা টাইমার আইসি ইউজ করা হয়েছে। আর এই যে এখানে যে ডায়োডগুলো, এগুলো যে ফুল ব্রিজের যে ব্যাপারটা রয়েছে সেই ক্ষেত্রে কাজ করে। এখানে যে 4টা ট্রানজিস্টর রয়েছে, এটা হচ্ছে এই আইসিটা থেকে ক্ষুদ্র সিগন্যালটা বের হয়। এই সিগন্যালটা প্রথমে হচ্ছে এই 4টা ট্রানজিস্টরে হচ্ছে ইনপুট হয়। ইনপুট হওয়ার পর এই 4টা থেকে বের হয়ে এই ড্রাইভার আইসিটাকে প্রদান করে। এটা করার কারণ হচ্ছে কোনো কারণে এই দুইটা হচ্ছে যদি আইসি বেশিরভাগ মেরে দেয়, পুড়ে যায়, এই দুইটা যদি কোনো কারণে নষ্ট হয়ে গেলে শর্ট সার্কিটটা যেন এই ট্রানজিস্টরের বেজের উপরে গিয়ে পড়ে, মানে এটার উপরে গিয়ে পড়ে, মানে সরি বেজ না, এমিটার টু কালেক্টরের উপরে গিয়ে পড়ে। এতে করে হয় কি, এই যে আমাদের আইসিটা আছে এই আইসিটা সেফ থাকে, যার কারণে এই পাশে 4টা ইউজ করা। যাই হোক, এটা সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। আর এখানে বাদ আছে হচ্ছে এই যে এখানে দুইটা আইসি আছে, একটা হচ্ছে LM324, এটা কমনলি একটা আইসি অপারেশনাল অ্যাম্পলিফায়ার। এটার সাহায্যে ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, হাই ভোল্টেজ সকল ধরনের প্রোটেকশন এটার মধ্যে দেওয়া থাকে। আর এটাকে হচ্ছে অপারেট করার জন্য SG3524 এখানে একটা আইসি ইউজ করা হয়েছে। ওইটার সাহায্যে মূলত ডিসি সেকশনে আর DC 24 টু 390 ভোল্ট, 390 কি 395 ভোল্ট হচ্ছে এই ক্যাপাসিটর স্টোরেজ করে মূলত এই আইসিটা। আর এটার যে এত লো অ্যাম্পেয়ার নেওয়ার কারণটা হচ্ছে কি, এটা খুবই একটা ক্রিটিক্যাল ওয়েতে তৈরি করা। তার কারণ হচ্ছে এইটার মধ্যে যে সিগন্যালটা বের হয়, এই সিগন্যালটা কন্টিনিউয়াস বের হয় না। যখন আনলোড অবস্থায় থাকে এই ফ্রিকোয়েন্সিটা একদম টোটালি সাইলেন্ট অবস্থায় থাকে, মানে কোনো ধরনের সিগন্যাল বের হয় না এটা দিয়ে। যখনই হচ্ছে লোডের প্রয়োজন হয় ঠিক সেই মুহূর্তে হচ্ছে এইটা থেকে ফ্রিকোয়েন্সিটা টোটালি জেনারেট করে ডিউটি সাইকেল সহ। তাহলে বলতে পারেন যে এটা তাহলে সিগন্যাল না বের করলে চলে কিভাবে। এইটা জাস্ট 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর হালকা করে একটা ফ্লাকচুয়েশন দিবে, দেওয়ার সাথে সাথে এইটা থেকে এই ট্রান্সফর্মার মধ্যে দিয়ে এই যে দেখেন বড় বড় দুইটা ক্যাপাসিটর রয়েছে, এই দুইটা ক্যাপাসিটরের মধ্যে হচ্ছে ভোল্টেজটা স্টোরেজ হয়ে থাকে। তো এই ধরনের পাওয়ারফুল ক্যাপাসিটর ডিসচার্জ হইতে কিন্তু প্রায় 10, 20, 30 সেকেন্ডের মতো সময় লাগে। তো এই সময়টার মধ্যে তো আসলে এইটার ভোল্টেজ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো
তো 10-12 সেকেন্ড পরে যখন এটা একটু ফাঁকা হয়ে যায় তখন এইখান থেকে হালকা ফ্লাকচুয়েশন দিয়ে আবার ভোল্টেজটাকে কভার করে দেয়। আর এটাতে হচ্ছে 0.08 দাঁড়ান, আমি আবার একটু আপনাদেরকে ব্যাপারটা দেখাই। এটা জাস্ট রিভিউ করতে গিয়ে পুরা ইন ডিটেলসই বলা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি রান হয়ে গেছে ফাইনালি, একটু টাইম নেয়। এখন এখানে দেখেন এই যে 0.3 এই 3 মধ্যে এই দেখেন একটা এলইডি লাইট হচ্ছে পুরো ডিসপ্লেটা রান হয়ে আছে। এখানে প্রায় আরও হচ্ছে ইয়েটা কমবে, যে 0.3। তার মানে যদি আমরা এই এলইডি এই ডিসপ্লেটাকে বন্ধ করে দিতে পারি, ওইখানে কিন্তু 0.28-এর আরও নিচে নেমে আসবে। তার মানে একবার চিন্তা করেন যে এটা আসলে কি পরিমাণ হচ্ছে এটার পাওয়ার লসটা কমানোর চেষ্টা করেছে তারা। যদি এই ডিসপ্লে যে কী পরিমাণ আলো দিচ্ছে, যে এটাই কিন্তু হচ্ছে লোডটা গ্রহণ করছে। তার মানে এত বড় একটা সার্কিট, এর ভিতরে পাওয়ার লস নেই বললে চলে। আর এটার বিশেষত্ব হচ্ছে এখন কিন্তু একদম সাইলেন্ট অবস্থায় আছে। আমরা এই জংফা ইনভার্টারগুলো বলেন অথবা অন্যান্য ইনভার্টার যেগুলো, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্সি দিতেই থাকে, কিন্তু এটা একদম সাইলেন্ট অবস্থায় আছে। যখন এটা কিছু সেকেন্ড পরে হচ্ছে ভোল্টেজের প্রয়োজন, এই যে আমি যদি আপনাকে যে কথাটা বললাম ওই ডিসপ্লের দিকে একটু তাকায় থাকেন, 0.28, এটা সম্ভবত দীর্ঘ কিছু সময় পরে এটা হচ্ছে 0.31, মানে এটার যখন ভোল্টেজটা একটু কমে যাবে ওই সময়টাতে এটাতে হচ্ছে একটু পরিমাণ হচ্ছে বেড়ে যাওয়ার কথা। আমি এটা যে যতটুকু কাজ করেছি এটার উপরে একটা আমার আলাদা একটা মানে কাজ করতে করতে একটা আলাদা কনসেপ্ট তৈরি হয়েছিল। তো যার কারণে আমি এটা আন্দাজে একটু আগে আমি অলরেডি হচ্ছে এটা ফলো করেছিলাম, যে এটা হচ্ছে 0.28 থাকতে থাকতে এটা হচ্ছে 0.31। আপনারা একটু আগেও দেখতে পারছিলেন। কিন্তু এটা এই ক্যাপাসিটরটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্টোরেজ করে রাখে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা হচ্ছে ঘটে। তো যার কারণে হচ্ছে লোডের পরিমাণটা এত কম। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে যে ডিসপ্লেটা, এটা খুব ইজিলি একটা ব্যাপার। এটা হচ্ছে এই যে এখান থেকে দুইটা কানেকশন গিয়ে একটা কানেকশন সরাসরি সকেটে আসছে, আর একটা কানেকশন এর মধ্যে মিটারের মধ্যে গেছে, এবং এই মিটার থেকে বের হয়ে আর একটা আউটপুটে গেছে। তার মানে এটার মধ্যে হচ্ছে ওই মিটারিংয়ের যে ব্যাপারটা আলাদা। এটা ধরতে গেলে এটা আইপিএসের একটা অংশ না, এটা আলাদা একটা অংশ, যেটা সাহায্যে কিনা ভোল্টেজ, ফ্রিকোয়েন্সি, ওয়াট এগুলো হচ্ছে শো করানো হচ্ছে। তো যাই হোক, মোটামুটি এটার সম্পর্কে যতটুকু পারা যায় আমি সকল তথ্যই তুলে ধরার চেষ্টা করলাম, যে এটা আসলে কী ধরনের স্ট্রাকচারজনিত গঠন। এটা আমাকে মূলত এই ইনভার্টারটা যে ভাইয়া কিনেছেন ওনার রিকোয়েস্ট ছিল যে এটার মধ্যে আসলে কী কী ধরনের পার্ট থাকতে পারে অথবা কোন পার্টের কী ধরনের কাজ, তার রিকোয়েস্টেই মূলত আমি এই ভিডিওটা করেছি। তো যাই হোক, আজকে আসলে এ পর্যন্তই। আমরা এই কভারটা হচ্ছে এটার সাথে লাগিয়ে দিয়ে আমাদের কাছে হচ্ছে 24 ভোল্টের কোনো ব্যাটারি নেই, জাস্ট এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। আর এই মেশিনটাতে আসলে লোডের ব্যাপারে দেখার কোনো আমার প্রশ্নে আসে না, কারণ যে এটা ইজিলি হাই অ্যাম্পায়ার দিতে পারবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরেও যদি সম্ভব হয় তাহলে এটার সাথে আমি কিছুটা লোডের ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর যদি সম্ভব না হয় তাহলে এইভাবে প্যাকেট করে এটা আবার ইমার্জেন্সি ভাইয়াকে সেন্ড করে দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, ছোট্ট আকারে বলতে চেয়েছিলাম কিন্তু ইন ডিটেলস বলতে গিয়ে অনেক লম্বা হয়ে গেল। তো যাই হোক, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।